আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেটা খবর পেলাম যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ শিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাতে সবাই বিস্মিত। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, অন্য লোকেরাও। ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন প্রতাপশালী নেতা। বাংলাদেশের আইনের একসময় তিনি বাবা ছিলেন। আজকে তার এই কি পরিণতি আপনি দেখছেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে চর থাপ্পড় কিল ঘুষি কোন রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। আবু সাইদ শিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাতে সবাই বিস্মিত। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, অন্য লোকেরাও। এখন এই ভদ্রলোক আবু সাইদ শিকদার, তিনি 30 বছর যাবত আওয়ামী লীগ করেন এবং নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান না, মানে নৌকার প্রেমিক তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করে পাশও করেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগকে ভালোবাসে। তিনি তার নিজের ঘাটে বাড়িতে নৌকার বিরাট ভাস্কর্য তৈরি করেন, কিন্তু গতকাল হঠাৎ করে তিনি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে এই নৌকা ভেঙে ফেলেন। এখন নিজেই সেটা বানালেন, নিজেই ভাঙলেন এবং বলতেছেন আর আওয়ামী লীগ না। বলতেছেন যে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা, মানে তিনি অনেক দুর্নীতি করে পালাইছেন, অথচ তিনি তার বিরুদ্ধেই অনেক দুর্নীতির অভিযোগ। এখন হঠাৎ করে কি এমন হলো যে তার উপর, নৌকার উপর তার এত বিতৃষ্ণা, নাকি তার অন্য কোনো মতলব আছে? এখন শোনা যাচ্ছে তিনি বিএনপিতে যোগদান করতে চান। এখন আওয়ামী লীগ শাসন আমলে অবৈধভাবে অনেক টাকা কামিয়েছেন তিনি বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন উঠেছে তিনি বিএনপি থেকে আবার ফায়দা নেওয়ার জন্য যাচ্ছেন নাকি শেল্টার নেওয়ার জন্য যাচ্ছেন। এবং এই যে শিকদার সাহেব, তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাগিনা। এখন শেখ সাহেবের ভাগিনা গোপালগঞ্জের চেয়ারম্যান নৌকা ভেঙে ফেললেন, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? এখন কে কোন দল করবে সেটা তার চয়েস, তার স্বাধীনতা। কিন্তু এখন যদি কেউ আবার অন্যদিকে চিন্তা করে যে মধু নাই আমিও নাই এবং মধুর খাওয়ার জন্য দৌড় দিয়ে অন্য মৌচাকে চলে গেলেন, তিনি আদর্শচ্যুত হলেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এখন বিএনপিও তাকে নিবে, এটাও শিওর না। বিএনপির স্থানীয় নেতারা বলছেন তারা উপরের লেভেলের নেতাদের সাথে কথা বলবেন, তাদের সিগন্যাল পেলে, গ্রিন সিগন্যাল পেলে তাকে নিবেন, নাহলে নিবেন না। কিন্তু এর আগে আমরা জানি তারেক জিয়া তিনি বলে দিয়েছেন যে অন্য দল থেকে আর তার পার্টিতে লোক নেওয়া হবে না, বৃত্তে দেওয়া হবে না, কারণ তিনি জানেন অনেকে সুযোগ নিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি বলছেন আর আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছেড়ে দিবেন, কিন্তু বললে কি আওয়ামী লীগ ছাড়া যায় কিনা? মানে রাজনীতি এমন একটা ব্যাপার, এটা চাইলে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এটা অনেকটা গাঁজা হিরোইনের মতো নেশা, মানুষ ঘুরে ফিরে এটাতেই আছে। এখন তিনি 30 বছর যাবত এই দল করছেন, হঠাৎ করে বললেন আমি ছেড়ে দেবো, আমি থাকবো না এই দলে। তো দলের আদর্শের তো কোনো সমস্যা হয় না। এখন তিনি চাইলেই আসলে দল ছাড়তে পারবেন না। মানুষ দীর্ঘদিন কোনো দল করলে দলের যে আদর্শ লেবাস, তা অনেকটা অবচেতন মানে ভাবেই তার মধ্যে জড়িয়ে থাকে। এবং সেটা শুধু আওয়ামী লীগ না, তিনি যে দলই করেন না। অথবা আপনার এটা হইতে পারে যে আপনি আওয়ামী লীগ করেছেন, সেটাও হয়তো আপনি মন থেকে করেন নাই, যার ফলে সহজে আপনি ছাড়তে পারবেন। এবং যদি মন থেকে করতেন তাহলে আপনি ছাড়তে পারবেন না, যতই আপনি ঘোষণা দেন না, কারণ এটা আপনার অষ্টপৃষ্ঠে লেফটে থাকবে। ঠিক একইভাবে বিএনপি, জাতীয়বাদী অন্য যেসব দল মানুষ দীর্ঘদিন করে, তারাও চাইলে আসলে ছাড়তে পারে না, এটা ভিতরে ভিতরে থেকে যায়। সুতরাং তিনি যে হঠাৎ করে নৌকা ভেঙে দিয়ে আওয়ামী লীগ আর করবো না, এটা তার ভিতরের কথা না বাইরের কথা, না উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপার, বাটার কি খাওয়ার কোনো ধান্দা, এগুলো বিবেচনা করতে হবে। ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন প্রতাপশালী নেতা। বাংলাদেশের আইনের একসময় তিনি বাবা ছিলেন। আজকে তার এই কি পরিণতি আপনি দেখছেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে চর থাপ্পড় কিল ঘুষি কোন রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার কি জীবন বাঁচিয়েছেন। হয়তো এখানে সুযোগ পাইলে পিটিয়ে মেরা ফেলতে, এরকম পরিস্থিতিটা যা হয়েছে। একটা দেশের আদালত প্রাঙ্গণ কতটুকু অনিরাপদ আমাদের এই ভিডিওগুলো বারবার যেন জানান দিচ্ছে। এখানে আনিছিল খুনি মামলার আসামি, ভাই সে জেল কাটতেছে, রাষ্ট্র আছে, ডক্টর ইউনূস আছে, আসিফ নজরুল আছেন, তারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করছেন। তো আপনি কেন এই আইনের, ডক্টর আসিফ নজরুল বলেন ইউনূস সরকারের এই যে অর্জনকে আপনারা কেন ম্লান করবেন? ঘটনাতে কারা জড়িত? আশ্চর্য লাগছে যে এই ঘটনাগুলো বিএনপি পন্থী আইনজীবীরা ঘটিয়েছেন। মানে 16-17 বছর থেকে আমরা আসলে কোনো কিছু শিক্ষা নেই নাই। শিক্ষা নেওয়ার বিষয়টা কোনটা ছিল যে এই তো সেই আনিছিল, তাই না? বিশাল বিশাল কথা বলতেন, বড় বড় কথা বলতেন। আজকে দেখেন তার পরিণতি কি।
বিড়ালের মতন তিনি আসছেন যাচ্ছেন, আপনি মন চাইলে ওনার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিচ্ছেন। তো এই কালচারটা যেটা আসলে আমরা চাচ্ছি দ্য এন্ডিং পয়েন্ট, এটা কি এন্ডিং হচ্ছে? এই ঘটনা আনিসুল হক যদি বাচ্চা থাকে বা তার ছেলে বা তার আওয়ামী লীগ যদি কখনো দল হিসেবে ফিরে আসে, এগুলো রিয়েকশন কি হবে না? আমরা কি দেখেন না যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কয়েকজন অতি উৎসাহী পোলাপাইন ছাত্রলীগ যুবলীগের হাত দিছিল, এক একটার পরিণতি দেখছেন কি পরিমাণ পিটাইয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করছে। আইন কিছু করছে, ওদেরকে সেফটি দিচ্ছে, দেয় নাই। বিএনপি নেতারা ছাত্রলীগ যুবলীগের ওই পোলাপাইনগুলার ফুটেজ খুঁজা সেই লেভেলে মারছে, মাইরা পুলিশের কাছে দিচ্ছে। আজকে আপনারা যখন আবার একই ঘটনা করতেছেন, মানলাম আনিসুল হক অনেক অপরাধে অভিযুক্ত, আদালতে গেছে, তার বিরুদ্ধে জেল হচ্ছে, মামলা হবে, ফাঁসি হয়ে যাক, সেটা আলাদা। কিন্তু যে আইনের সুশাসন অথবা আদালতের মধ্যে একজন মানুষ দেখলে মাইর করা, মাঝে মাঝে কিছু লোক অন্যান্য যারা করে আমি বুঝতে পারি, কিন্তু একজন আইনজীবী হিসাবে আপনাদের এই ভূমিকাটা জনাব তারেক রহমান কি মনে করছেন এগুলো পছন্দ করবেন? উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন, নাম তো বিএনপি পন্থী আইনজীবী, তাই না? নারায়ণগঞ্জের আদালতের এজলাসের প্রবেশ মুখে ভাবা যায় যে এখানে শুনানি হবে, এইটার প্রবেশ মুখে মেইন রাস্তার বাইরে হলেও ভাবতাম বিএনপি পন্থী আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বেলা 2:45টার দিকে এই ঘটনাটি ঘটে। তো আজকে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হাফেজ মোহাম্মদ সোলাইমান হত্যা মামলায়, এখন এই মামলাগুলো হচ্ছে পলিটিক্যাল মামলা, এটা সবসময় চলমান থাকে। আনিসুল হক তো আর নিজে গিয়া ধরেন যে কি বলা হয় যে বন্দুক নিয়ে তো আর যাইয়া গুলি করে নাই, বাট তিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি দায়িত্ব এড়াতে পারেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সবকিছু তারা তো একটা মিলে একটা সিস্টেম ছিল, তো সেখান থেকে তিনি অভিযুক্ত। তো তার বিরুদ্ধে যখন তাকে আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল, আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখানে আনা হয়। দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপি পন্থীরা আইনজীবী আনিসুল হকের ফাঁসি চেয়ে স্লোগান দেন। তারপর আমরা দেখছি যে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশ মুখে তাকে কিল ঘুষি দেন তারা। এই সময় তার মাথায় হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নিয়ে দৌড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং তাকে দ্রুততার সাথে প্রিজন ভ্যানে তোলেন। সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে এজলাসের প্রবেশ মুখে তাকে কিল ঘুষি চড়থাপ্পড় দিতে দেখা যায়। আর আদালত পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন, তাকে প্রিজন ভ্যানে তোলেন। পুলিশ এখনো সাহস ফিরা পায় নাই। আগেও সম্ভবত এগুলো হয়েছে, এগুলো যে নতুন তা না, বাট একটা সময় বন্ধ দরকার। আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে দেখে তো আওয়ামী লীগের পতন হয়েছে। আমি জানি না যে আসলে এই ঘটনাগুলোকে কে কিভাবে দেখেন, বাট আমি সুস্থ সংস্কৃতির ভবিষ্যতে প্রতিশোধবিহীন একটা অবস্থান কখনো দেখি না। এই ঘটনা ভাই আপনার বাবার সাথে হলে আপনি কি করতেন? আবার আনিসুল হকদের পরিস্থিতি আমি কোথায় বুঝতে চাই, 8 মাস আগে আনিসুল হকদের দাপটে ওনার এলাকা সারা বাংলাদেশ কইছিল। আজকে এই লোকটার পরিণতি দেখছেন তো, ক্ষমতার অপব্যবহার। রাইট, ক্ষমতা ছিল, আইনের অপব্যবহার করছেন, যা মন চাইছে করছেন, ভাবছেন আমরা তো ফেরাও না, আমাদের তার পরাজয় হবে, বাট হয়েছে তো। এখান থেকে তো শিক্ষণীয় সেটা ছিল। কিন্তু আমরা এই লোকটা যখন আবার আপনি আদালতের ভিতরে ঢুকে মারতেছেন, তাহলে আদালত নিয়ে প্রশ্ন উঠতেছে। ডক্টর ইউনূসের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।